হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আমাদের যে সিরিজটি শুরু করেছিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আস্কড ইন সিটেট ইংলিশ পেডাগজি, সেটার পার্ট 2 নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, আমাদের বাংলার যে সিরিজটা সেটা কিন্তু শেষ হয়েছে। ওটা সবাই দেখবে, ওটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পেপার 1 পেপার 2 দুটোর জন্যেই। নেক্সট আরেকটা সিরিজ পেপার 1-এরই বাংলার পেডাগজির আসবে পরে। এই সিরিজটা এখন শেষ করে রাখো, এটা তোমাদের অনেক কাজে লাগবে। বেশি দেরি না করে আমাদের পার্ট 2 স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, হুইচ ইজ এ ফাংশন ওয়ার্ড? নিচের কোনটি একটি ফাংশন ওয়ার্ড বা কার্যকরী শব্দ? সামওয়ান, হাউএভার, বুকিং, প্রিন্সিপাল। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে ফাংশন ওয়ার্ড কি। ফাংশন ওয়ার্ড হলো সেই শব্দ বা ফাংশন ওয়ার্ড হচ্ছে সেই সব শব্দ যা বাক্যের ব্যাকরণের যে সম্পর্ক, বাক্যের সঙ্গে যে শব্দগুলির মধ্যে যে ব্যাকরণগত সম্পর্ক সেটা প্রকাশ করে। ঠিক আছে, নিজেরা কিন্তু কোনো বিশেষ অর্থ বহন করে না। ঠিক আছে, যেমন আমাদের অ্যান্ড, বাট, এ হাউএভার, বিকজ, এই এই যে কনজাংশনগুলো বা যেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল কানেক্টর বলি, সেগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড। তাহলে এগুলোর মধ্যে কোনটি? হাউএভার হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড। সামওয়ান এটা একটি প্রোনাউন। বুকিং এটি একটি নাউন বা ভার্বের কাজও করে। প্রিন্সিপাল এটা একটি নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ফাংশন ওয়ার্ড কি বললাম? যেগুলো বাক্যের যেসব শব্দগুলো বাক্যের ব্যাকরণগত সম্পর্ক প্রকাশ করে। ঠিক আছে, কিন্তু নিজেদের কোনো আলাদা করে অর্থ, মানে বিশেষ অর্থ প্রকাশ করে না। হাউএভার মানেও কিন্তু যদিও, কিন্তু বিশেষ কোনো অর্থ নেই। ঠিক আছে, তাই বি আমাদের অ্যান্সার। নেক্সট, স্ট্রাট, স্ট্রাইড অ্যান্ড ট্রাচ আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব এ ম্যানার অফ। স্ট্রাট, স্ট্রাইড অ্যান্ড ট্রাচ শব্দগুলো কোন ধরনের চলাফেরা বোঝায়? ওয়াকিং, হাঁটা, গ্যালোপিং মানে ঘোড়ার দৌড়, রানিং দৌড়ানো, রাইডিং মানে চড়া। তাহলে স্ট্রাট, স্ট্রাইড আর ট্রাচ, ঠিক আছে, এই তিনটি শব্দই কিন্তু হাঁটার বিভিন্ন বিভিন্ন ধরন বোঝায়। স্ট্রাট মানে কি? স্ট্রাট মানে হচ্ছে আহ, যখন কেউ গর্বের সাথে সাথে হাঁটে হাঁটে, ঠিক আছে, প্রাইডের সাথে হাঁটে, তখন সেটাকে আমরা স্ট্রাট বলি। স্ট্রাইড কি? যখন বড় বড় পদক্ষেপে হাঁটে, অনেকটা গ্যাপ থাকে এক একটা পদক্ষেপের মধ্যে, তখন সেটাকে আমরা স্ট্রাইড বলি। ট্রাজ কি? যেগুলো খুব ক্লান্ত হয়ে যারা হাঁটে নিঝুম হয়ে, সেগুলোকে আমরা বলি, সেই হাঁটাটাকে বলি ট্রাজ। ঠিক আছে, তাহলে এই তিনটেই কিন্তু হাঁটার প্রকার। হাঁটার তিন ধরনের প্রকার হচ্ছে এই তিনটি। তাহলে ওয়াকিং হচ্ছে আমাদের অ্যান্সার। গ্যালোপিং মানে তো ঘোড়ার দৌড়, এগুলি নয়। রানিং নয়, আর রাইডিংও নয়। নেক্সট, ডেকোরাম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ পার্টেন্স টু। কথ্য ভাষায় ডেকোরাম বলতে কি বোঝায়? অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার্স উপযুক্ত অঙ্গভঙ্গি, কারেক্ট গ্রামাটিক্যাল ইউসেজ সঠিক ব্যাকরণ ব্যবহার, ভয়েস কোয়ালিটি অর লাউডনেস কণ্ঠস্বরের গুণমান বা উচ্চতা, ক্ল্যারিটি অ্যান্ড পিউরিটি অফ স্টাইল ভাষার স্বচ্ছতা ও শুদ্ধতা। তাহলে ডেকোরাম, কথ্য ভাষায় ডেকোরাম, ডেকোরাম মানে কি? আমাদের যে ভাষার মধ্যে যে আহ, যে গ্রহণযোগ্যতা, কোন সময়ে আমাদের কি কথা বলবো, এই যে গ্রহণযোগ্যতা বা একটা শালীনতা যে বোঝায়, সেটাই হচ্ছে ডেকোরাম। ঠিক আছে, ডেকোরাম বলতে কি বোঝায় তাহলে? উপযুক্ত অঙ্গভঙ্গি, না সঠিক ব্যাকরণ ব্যবহার, না কণ্ঠস্বরের গুণমান বা উচ্চতা, না ভাষার স্বচ্ছতা ও শুদ্ধতা। তাহলে সঠিক ব্যাকরণ ব্যবহার কিন্তু ডেকোরাম বোঝায় না। ওই যে বললাম, ডেকোরাম মানে হচ্ছে শালীনতা বা ওই গ্রহণযোগ্যতা। কণ্ঠস্বরের গুণমান বা উচ্চতা, এটা কিন্তু ভয়েস মডুলেশন যেটাকে বলে, এটা কিন্তু ডেকোরামের সঙ্গে সঙ্গ নেই। ভাষার স্বচ্ছতা ও শুদ্ধতা, এটা ভাষার শৈলীর সঙ্গে সম্পর্কিত, ডেকোরামের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। উপযুক্ত অঙ্গভঙ্গি হচ্ছে আমাদের অ্যান্সার। কথ্য ভাষায় ডেকোরাম বলতে কিন্তু এই যে উপযুক্ত অঙ্গভঙ্গি, আচরণ যেন ভদ্র হয়, পরিস্থিতি অনুযায়ী আমরা যেন কথা বলি, সেটাকেই আমরা ডেকোরাম বলি। ঠিক আছে, নেক্সট, ইউ আস্ক হোয়াট ইজ আওয়ার এম। I can answer in one word, victory. Churchill asks a question and then goes on to answer it. Such a question is. তাহলে তোমরা জিজ্ঞাসা করো আমাদের লক্ষ্য কি, আমি এক কথায় উত্তর দিতে পারি বিজয়। এখানে বক্তা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছেন, মানে চার্চিলের বক্তব্য এটি। এই ধরনের প্রশ্নকে কি বলা হয়? তাহলে যেই প্রশ্নতে আমরা নিজেরাই কোশ্চেন করি আর নিজেরাই অ্যান্সার দিই, সেটাকে আমরা কি বলি? স্টাইলিস্ট, a prompt, explanatory, rhetorical.
তাহলে স্টাইলাইজ মানে কি, অলংকারময় ভাষা, সেটাকে আমরা স্টাইলাইজড বলি। প্রম্পট মানে সহায়তা বা ইঙ্গিত, যেটা আমরা অল্প স্ক্যাফোল্ডিং এর মতন অনেকটা। এক্সপ্লেনেটরি মানে কি, ব্যাখ্যামূলক। রেটরিক্যাল মানে কি, রেটরিক্যাল কোশ্চেন হলো এমন প্রশ্ন যা এই যে বক্তা নিজেই জানেন, যার কোশ্চেনটাও নিজেই করেন আর অ্যান্সারটাও নিজেই জানেন, তাহলে এখানে সেটাই হচ্ছে, তাহলে রেটরিক্যাল আমাদের অ্যান্সার। নেক্সট, a fellow traveler at the airport has just finished reading the newspaper and you want him or her to pass it to you. Choose how you will make the request. বিমানবন্দরে একজন সহযাত্রী সংবাদপত্র পড়া শেষ করেছেন, আপনি সেটি চাইতে চান। কোন বাক্যটি সবচেয়ে ভদ্র অনুরোধ? Could you possibly pass me the newspaper? Pass me the paper. Pass me the paper please. Can you pass me the paper? তাহলে আমরা যখন প্রোনাউনারে পড়ি, ভার্ব পড়ি, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পড়ি, তাই না? যে প্রোনাউন না, আমরা ভার্ব যখন পড়ি তখন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো যখন পড়ি মোডাল ভার্ব, তখন আমরা এগুলো পড়ি। তো আমরা যেটা জানি যে পাস মি দ্য পেপার, এটা কেমন হচ্ছে যে আমাকে পেপারটি দাও, তাহলে এটা এটা কিন্তু কোনো কি বলে আমাদের রিকোয়েস্ট বোঝাচ্ছে না, এটা আদেশ বোঝাচ্ছে। পাস মি দ্য পেপার প্লিজ ভদ্র, কিন্তু এর চেয়েও ভদ্র কি হতে পারে দেখি? ক্যান ইউ পাস মি দ্য পেপার, এখানে কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কম ভদ্র। কুড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার, যদি ইংলিশে আমরা পোলাইটনেসের স্কেল তৈরি করি, তাহলে এই যে কুড ইউ পসিবলি যখনই কোথাও থাকবে, সেটা কিন্তু সবচেয়ে বিনয়ী বা সবচেয়ে ভদ্র, ঠিক আছে, ভদ্রতা দেখায়। তাহলে এখানে সবচেয়ে ভদ্রতা কোথায় দেখাচ্ছে? এ, এ আমাদের অ্যান্সার। এই কোশ্চেনগুলো একদম ডাইরেক্ট পেডাগজি নয়, কিন্তু এগুলো খুব আসে, ঠিক আছে, তো এগুলো যদি দেখে রাখো, এগুলো কিন্তু পরে তোমাদের খুবই কাজে লাগতে পারে। নেক্সট যে আমাদের ভিডিওগুলো আসবে, সেখানে ডাইরেক্ট পেডাগজি কোশ্চেন সেগুলোও থাকবে, এগুলোও দু চারটা থাকবে। নেক্সট, টিচার, ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইন স্ট্রিট? এটাকে পড়তে বলছে, রিড দিস এক্সচেঞ্জ। টিচার বলছে, ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইন স্ট্রিট? স্টুডেন্ট বলছে ইয়েস। টিচার, ইয়েস প্লিজ, হেয়ার দ্য টিচার ড্যাশ। তাহলে নিচের কথোপকথনটি পড়ো। শিক্ষক বলছে, তুমি কি তার বদলে গল্পের বই পড়তে চাও? ছাত্র বলছে হ্যাঁ। শিক্ষক, হ্যাঁ অনুগ্রহ করে। এখানে শিক্ষক কি করছে? মেক্স এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং, ভদ্রভাবে পড়া শুরু করার পরামর্শ দিচ্ছেন। কনফার্মস দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট, ছাত্রের অনুরোধ নিশ্চিত করছেন। অফার্স অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, একটি বিকল্প ভাষা কার্যক্রমের প্রস্তাব দিচ্ছেন। রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, ভদ্রতার ভাষা শেখাচ্ছেন। তাহলে যদি এটা আমরা পড়ি, তাহলে আমরা যদি দেখি এখানে ইয়েস প্লিজ, তাই না? তাহলে এই অপশানে কি বলছে? মেক্স এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং। সাজেশন, পরামর্শ কিন্তু এখানে দিচ্ছে না, ঠিক আছে। কনফার্মস দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট, ছাত্রের অনুরোধ নিশ্চিত করা কিন্তু এখানে শুধু বোঝাচ্ছে না। রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন, অফার্স অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, বিকল্প কার্যক্রমের প্রস্তাব আগেই দেওয়া হয়েছে এখানেই, এক নম্বরেই। আমাদেরকে এই লাইনটার থেকে বুঝতে হবে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। তাহলে শিক্ষক কিন্তু শুধু এখানে ইয়েস বলেননি, ইয়েস প্লিজ বলেছেন, তাই না? এতে কিন্তু শিশু কি শিখবে? যে কিভাবে আমরা ভদ্রভাবে কথা বলি, ভাষার ব্যবহার কেমনভাবে আমরা করি, পোলাইটনেস কেমনভাবে দেখাই, সেইগুলো কিন্তু শিক্ষার্থী বুঝতে পারবে। তা সবচেয়ে বেস্ট অ্যান্সার আমাদের এখানে ডি। নেক্সট, স্পিকার ওয়ান বলছে, হোয়ার আর ইউ ফ্রম? স্পিকার টু, কাশ্মীর। During the assessment of students' speaking listening skills, marks would be deducted during this exchange for. বক্তা এক বলছে, তুমি কোথা থেকে এসেছো? বক্তা দুই, কাশ্মীর থেকে। স্পিকিং লিসনিং দক্ষতার মূল্যায়নে এই কথোপকথনের জন্য কার নম্বর কাটা হবে? ফার্স্ট স্পিকারের, সেকেন্ড স্পিকারের, বোথ দুজনেরই, নাইদার বা নিদার, কারোরই না। তাহলে যদি আমরা পড়ি ভালো করে, একজন বলছে কোথা থেকে এসেছো, সে ডাইরেক্ট বলছে কাশ্মীর থেকে, তাই তো? তাহলে যদি আমরা এখানে দেখি, হোয়ার আর ইউ ফ্রম, পূর্ণবাক্য, শুধুমাত্র কাশ্মীর। তাহলে এ যখন পূর্ণবাক্যে কোশ্চেন করেছে, তখন আমাকেও তো পূর্ণবাক্যে অ্যান্সার দেওয়া উচিত। শুধু যদি আমরা কাশ্মীর বলি, এখানে
কিন্তু গ্রামাটিক্যাল যে কমপ্লিটনেস এইটা হচ্ছে না। হয়তো আমি বুঝে নেব যে সে কি বলতে চাইছে, যে কোথা থেকে আসছো, আমি আসছি কাশ্মীর থেকে, এটা আমি বুঝে নেব শুধু কাশ্মীর বললেই। কিন্তু যে আমাদের স্পিকিং লিসেনিং স্কিল, সেখানে কিন্তু পুরোপুরি আমাদের এটি হচ্ছে না। তাই আমরা এখানে ফার্স্ট স্পিকারের কোনো নাম্বার কাটবো না, আমরা সেকেন্ড স্পিকারের নাম্বার কাটবো। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াইল রাইটিং ওয়ান অফ দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইজ। লেখার সময় কোহেসিভ ডিভাইসের একটি উদাহরণ হলো প্রিপোজিশন, ফ্রেজ, এলিপসিস, অ্যাডজেক্টিভ। তাহলে কোহেসিভ ডিভাইস কি? কোহেশন মানে হলো বাক্যগুলির মধ্যে দুটো বা তার অধিক বাক্যের মধ্যে সংযোগ, ঠিক আছে। আর হ্যাঁ, তো সংযোগ কে দেখায়? দেখি, প্রিপোজিশন, প্রিপোজিশন সম্পর্ক দেখায়, কিন্তু কোহেশন দেখায় না, ঠিক আছে। এলিপস, ফ্রেজ, ফ্রেজ মানে কি? ভাষার গঠন। এলিপসিস মানে কি? মানে পূর্বে উল্লেখিত কোনো অংশ বাদ দেওয়া, এটাকে বলে এলিপসিস। আর অ্যাডজেক্টিভ মানে আমরা জানি বিশেষণ। তো while writing one of the cohesive devices used is, এখানে এই কোশ্চেনটার মনে হচ্ছে while writing one of the cohesive devices used is, হ্যাঁ, তো লেখার সময় কোন কোহেসিভ ডিভাইস আমরা ব্যবহার করি। তো এলিপসিস মানে কি? পূর্বে উল্লেখিত অংশ বাদ দেওয়া। যেমন উদাহরণ যদি দিই, আই ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট টু দিল্লি, ঠিক আছে। তাহলে এখানে দুবার ওয়েন্ট হলো। তো আমরা যদি যখন এলিপসিস ব্যবহার করি, তখন কিন্তু আমরা এরকম লিখতে পারি যে আই ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড মাই ব্রাদার টু দিল্লি। তাই ওয়েন্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা যখন লিখি তখন কিন্তু এরকম বাদ দিয়ে দিয়ে কখনো কখনো লিখি, যাতে ওয়ার্ড রিপিটেশন না হয়। তো এই যে রাইটিং এর ক্ষেত্রে এই যে জিনিসটা আমরা করি, সেটাকে আমরা বলি এলিপসিস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, if the piece of writing is brief, complete in the third person, without digressions and emotional overtones and logically arranged, it is a। যদি কোনো লেখা সংক্ষিপ্ত, সম্পূর্ণ, তৃতীয় পুরুষে রচিত, আবেগমুক্ত এবং যৌক্তিকভাবে সাজানো হয়, তবে সেটি হলো নিউজপেপার আর্টিকেল, সংবাদপত্রের নিবন্ধ, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, মেমোরেন্ডাম, স্মারকলিপি, না রিপোর্ট, প্রতিবেদন। রাইটিং, রাইটিং আমরা লিখে থাকি অনেকেই, তাহলে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য জানি, যে নিউজ পেপার আর্টিকেলে কিন্তু মতামত থাকে, ঠিক আছে। মানে থাকেই তা নয়, কিন্তু থাকতে পারে। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুব ছোট হয়। আর মেমোরেন্ডাম সেটা হচ্ছে অফিসিয়াল নোট, ঠিক আছে। কিন্তু এই যে এতগুলো জিনিস বলেছে, সেগুলো সব কিসে থাকে? রিপোর্টের বৈশিষ্ট্য কি আমাদের? রিপোর্ট কিন্তু সংক্ষিপ্ত হবে, নিরপেক্ষ হবে, নিউট্রাল হবে, ঠিক আছে। তৃতীয় পুরুষে থার্ড পার্সনে লেখা হবে, আর যৌক্তিক হবে। এই এতগুলো যে আমাদের বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু রিপোর্টে থাকে, তাই রিপোর্ট আমাদের অ্যান্সার। নেক্সট, ইউজ অফ দ্য মিডিয়াম অফ মোশন পিকচার্স অফার্স অ্যান এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্ট। শিক্ষায় চলচ্চিত্র ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা কি ধরনের অভিজ্ঞতা লাভ করে? ভিকারিয়াস, অ্যাবস্ট্রাক্ট, ইনডাইরেক্ট, কনক্রিট। তাহলে মোশন পিকচার মানে সেই চলচ্চিত্র, ঠিক আছে। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, ভিকারিয়াস মানে কি? শিক্ষার্থী নিজে অভিজ্ঞতা না পেলেও এই যে আমরা ছবি আরে দেখাচ্ছি, এটার মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ করে, সেটাকে আমরা কিন্তু ভিকারিয়াস এক্সপিরিয়েন্স বলে থাকি। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত। ইনডাইরেক্ট মানে কাছাকাছি হলেও শিক্ষা বিজ্ঞানে কিন্তু আহ, এটার কাছাকাছি হলেও শিক্ষা বিজ্ঞানে এর কিন্তু নির্দিষ্ট কোনো মানে হয় না। কনক্রিট মানে আমরা জানি সরাসরি অভিজ্ঞতা। তো এখানে দেখো, ভিকারিয়াস সবচেয়ে বেস্ট অপশন, কিন্তু আমাদের যে সি টেটের অ্যান্সার কি, সেখানে কিন্তু কনক্রিট নিয়েছিল, ঠিক আছে। তো ভিকারিয়াস মানে কিন্তু শিক্ষার্থী নিজে অভিজ্ঞতা না পেলেও চলচ্চিত্র দেখে অভিজ্ঞতা লাভ করে। তো ভিকেরিয়াসও করতে পারো, কনক্রিটও করতে পারো, কিন্তু সি টেটে কনক্রিট নিয়েছে। হয়তো বা পরে চ্যালেঞ্জ হয়েছে নাকি আমি জানি না, তো চ্যালেঞ্জের পর দুটোতেই নাম্বার দিয়েছে নাকি সেটাও আমার জানা নেই। মানে আমি অ্যান্সার কি দেখে দেখেছি যে এখানে কনক্রিট নিয়েছে, ঠিক আছে। তো ভিকেরিয়াসও কিন্তু হতে পারে। তাই যদি সি টেটের মানে চলতে চাও, তাহলে কনক্রিট করবে, কিন্তু আমার মনে হয় যে দুটোই হতে পারে। নেক্সট, according to the recommendations of NCF 2005, technology could be integrated
এনসিএফ 2005-এর সুপারিশ অনুযায়ী প্রযুক্তিকে কিভাবে শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত। ইউজড অনলি জুডিশিয়াসলি, সাবজেক্ট টু দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল গোলস অফ এ কমিউনিটি, শুধুমাত্র সমাজের অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অনুযায়ী সীমিতভাবে। উইথ দ্য লার্জার গোলস অ্যান্ড প্রসেসেস অফ এডুকেশনাল প্রোগ্রামস, শিক্ষার বৃহত্তর লক্ষ্য ও প্রক্রিয়ার সঙ্গে। উইথ রিভিশনস টু মিট কারেন্ট ডেভেলপমেন্ট পলিসিস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের বর্তমান উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে। অ্যাজ অ্যান অ্যাড অন টু দ্য মেইন এডুকেশনাল কোর্স, মূল শিক্ষাগত লক্ষ্যগুলির অতিরিক্ত উপাদান হিসেবে। তাহলে যদি আমরা এনসিএফ 2005 পড়ি, তাহলে আমরা জানি কিন্তু সেখানে লেখাই আছে যে প্রযুক্তি কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্যের সাথে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে, একীভূত হবে বা একসঙ্গে হবে। তো সেটা কি করবে আমাদেরকে কিন্তু could be integrated with the larger goals and processes of educational programs, ঠিক আছে। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। এ করলে অতিরিক্ত সীমাবদ্ধ হয়ে যাবে, সি করলে সরকারি নীতির সঙ্গে কিন্তু এটার কোনো সীমাবদ্ধতা নেই, আর ডি অ্যাড অন করা কিন্তু নয়, আমরা ইন্টিগ্রেট করব বি এর সাথে। Next, the documents have been downloaded by the students. The students have downloaded the documents. The two given statements can be differentiated by drawing students' attention to the documents have been downloaded by the students এবং the students have downloaded the documents, এই দুটি বাক্যের পার্থক্য বোঝাতে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা উচিত কিসের উপর? Change in the verb forms, use of by in the passive form, differences in the arrangement of words, roles of the subject and object in both sentences। বাংলা একবার পড়ে দিন। ভার্বের রূপের পরিবর্তনের দিকে, প্যাসিভ ভয়েসে বাই এর ব্যবহারের দিকে, শব্দবিন্যাসের পার্থক্যের দিকে, সাবজেক্ট ও অবজেক্টের ভূমিকার দিকে। তাহলে দুটো যদি আমরা সেন্টেন্স ভালোভাবে দেখি, সেখানে এখানে দেখো কিন্তু এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে আছে, তাই না? দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? তাহলে শুধু কি চেঞ্জ ইন ভার্ব ফর্ম হচ্ছে? এখানে ভার্ব ফর্মে চেঞ্জ হচ্ছে, কিন্তু বাইও জুড়েছে, তাহলে শুধু যে ভার্ব ফর্মে চেঞ্জ হচ্ছে তা হচ্ছে না। ইউজ অফ বাই ইন দ্য প্যাসিভ ফর্ম, শুধুমাত্র কি বাই চেঞ্জ হচ্ছে? সেটাও হচ্ছে না, বাই শুধুমাত্র একটি সংকেত। ডিফারেন্সেস ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, ওয়ার্ডের তো চেঞ্জ হবেই, কারণ এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছে, তাহলে এটাও বেস্ট হচ্ছে না। ডি যদি দেখি, রোলস অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন বোথ সেন্টেন্সেস, তাহলে এখানে যদি আমরা ডকুমেন্টসকে দেখি, এ কিন্তু এখানে সাবজেক্ট, এখানে গিয়ে সে কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে এ অবজেক্ট, এখানে এসে সে কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে। যখনই আমরা ভয়েস শেখাই, প্রথমেই আমরা বলি যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তাই না? তো প্রাইমারি যে স্কুলে, সেখানে কিন্তু আমরা প্রথমে এটাই দেখাবো, তারপর আমরা তার যে ডিপ যে জিনিসগুলো, যে ভার্বের এরকম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বাই দিয়ে বাই কেন দিচ্ছি আমরা, এইসব তারপরে যাব। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে রোলস অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন বোথ সেন্টেন্স, এটার প্রতি অ্যাটেনশন দেব। ডি আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ পেয়ার কনস্টিটিউটস টাইপস অফ কগনিটিভ স্টাইল, নিচের কোন জোড়াটি কগনিটিভ স্টাইলের ধরনকে নির্দেশ করে? ফিল্ড ডিপেন্ডেন্স, ফিল্ড ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিভিজুয়াল, টিমওয়ার্ক, প্রজেক্ট ওরিয়েন্টেড, পেপার পেন্সিল অ্যাক্টিভিটি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি। কগনিটিভ স্টাইল, তাহলে কগনিটিভ স্টাইল মানে কি? কগনিটিভ স্টাইল বলতে বোঝায় একজন ব্যক্তি নিজে কিভাবে তথ্য গ্রহণ করছে, কিভাবে সেটি বিশ্লেষণ করছে, সেটা কিভাবে প্রক্রিয়াকরণ করছে, এটি। তাহলে যদি আমরা দেখি, ফার্স্ট ফিল্ড ডিপেন্ডেন্স, ফিল্ড ইন্ডিপেন্ডেন্স, ফিল্ড ডিপেন্ডেন্ট যে ব্যক্তি, সে কিন্তু অন্যদের সাহায্যের উপর বেশি নির্ভরশীল, সামাজিকভাবে সে বেশি সক্রিয়। ফিল্ড ইন্ডিপেন্ডেন্স কি? এ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, আর হ্যাঁ, স্বাধীনভাবেই কাজ করতে পছন্দ করে। আর যদি আমরা বিয়ে দেখি, ইন্ডিভিজুয়াল বা টিম ওয়ার্ক, এটা কিন্তু শেখার পদ্ধতি, ঠিক আছে, এটা কিন্তু কোনো কগনিটিভ স্টাইল নয়। যদি সি দেখি, এটা কিন্তু কার্যকলাপের আমাদের ধরন, কিভাবে কার্যকলাপ হচ্ছে। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বা ফ্লুয়েন্সি যদি দেখি, এটা কিন্তু ভাষা দক্ষতার উপাদান। তাহলে কগনিটিভ স্টাইলের সঙ্গে কোন পেয়ারটি যাচ্ছে? এ আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্টস অফ, শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইউজিং সিনোনিমস অর ইউফেমিজমস, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন,
কনভার্সন অ্যান্ড মিনিং, স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং। তাহলে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনের প্রধান কয়েকটি পদ্ধতি আছে, যেমন কম্পাউন্ডিং, কনভার্সন। ঠিক আছে, কম্পাউন্ডিং কোনগুলো, যেমন ব্ল্যাক আর বোর্ড দুটো জুড়ে ব্ল্যাক বোর্ড, ফুটবল জুড়ে ফুটবল, টুথব্রাশ জুড়ে টুথব্রাশ। কনভার্সন কি, নাউন থেকে আমরা ভার্ব করি, ঠিক আছে, ভার্ব থেকে অ্যাডভার্ব করি, ঠিক আছে, মানে চেঞ্জ যেটা করি, ওয়ার্ডে যে চেঞ্জ করি সেটাই আমরা কনভার্সন বলবো। তাহলে আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হোয়েন রিডিং টু ডিকোড মিনস টু। পড়ার সময় ডিকোড বলতে বোঝায় রিপ্লেস লং ওয়ার্ডস উইথ সিম্বলস, বড় শব্দকে প্রতীকে রূপান্তরিত করা, মেক নোটস, নোট তৈরি করা, রিড সুপারফিশিয়ালি ফর দ্য জেনারেল মিনিং, সাধারণ অর্থ বোঝার জন্য উপর উপর পড়া, রেকগনাইজ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিংস, শব্দ চিনে তার অর্থ বোঝা। তো ডিকোড, রিডিং এর ক্ষেত্রে ডিকোড মানে হচ্ছে আমরা যখন পড়ি তখন অনেক এমন শব্দ চলে আসে যেগুলোর মানে আমরা সেই মুহূর্তে জানি না, ঠিক আছে। তাহলে ডিকোড মানে কিন্তু অক্ষর চিনতে পারা, সেই শব্দটা বুঝতে পারা, শব্দের অর্থ বোঝার চেষ্টা করা। যেমন কোনো ছোট বাচ্চা যখন হয়তো কোনো একটা পড়া পড়ছে, হঠাৎ করে তার সামনে চলে এলো একটা শব্দ ক্যাট, যেটা সে জানে না, ঠিক আছে। তারপর সেটাকে সে ভাঙলো, CAT ক্যাট। তারপর সে একটা বোঝার চেষ্টা করলো যে এটা কি হতে পারে। তারপর যে সে যদি সে বুঝতে পারে সেটাই সে ডিকোড করলো, ঠিক আছে। সবচেয়ে বেস্ট এখানে আমাদের অপশন হচ্ছে ডি। Next, a learner's competence in English will improve when he or she receives learning experience, that is, একজন শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি পায় যখন সে এমন শিক্ষণ অভিজ্ঞতা পায় যা অ্যান ইকুয়াল লেভেল, সমমানের, এ স্লাইটলি হায়ার লেভেল, তার বর্তমান স্তরের চেয়ে সামান্য উচ্চতর, এ রেঞ্জ অফ লেভেলস, বিভিন্ন স্তরের, এ স্লাইটলি ইজিয়ার লোয়ার লেভেল, তার বর্তমান স্তরের চেয়ে সামান্য সহজ। তাহলে ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে কখন? একটা হাইপোথেসিস ছিল স্টিফেন ক্র্যাসেনের, সেখানে তিনি বলেছিলেন যে শিক্ষার্থীর যেটা বর্তমান স্তর তার চেয়ে যদি সামান্য উচ্চ স্তরের ইনপুট দেওয়া হয় তাহলে সে কিন্তু সবচেয়ে ভালো শেখে, ঠিক আছে। তাহলে তার তত্ত্ব অনুযায়ী যদি আমরা এগোই, আর তার তত্ত্ব অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, ভাষাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, ক্ষমা প্রার্থী, বি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ স্লাইটলি হায়ার লেভেল, তার বর্তমান স্তরের চেয়ে সামান্য উচ্চতর। ইকুয়াল লেভেল হবে না, সমমানের হলে কিন্তু নতুন শেখা হবে না কিছু, সেম লেভেলে পড়ছে তাহলে নতুন কি শিখবে। এ রেঞ্জ অফ লেভেলস, সব স্তরের মিশ্রণ যদি একসঙ্গে করে দিই তাহলে কিন্তু কনফিউশন তৈরি হবে। এ স্লাইটলি ইজিয়ার লোয়ার লেভেল, যদি নিচু স্তরের পড়ি তাহলে কি অগ্রগতি হবে, হবে না, তাহলে বি আমাদের অ্যান্সার। নেক্সট, এ মেন্টাল ব্লক অ্যাসোসিয়েটেড উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, ইংরেজি ভাষা শেখার সঙ্গে সম্পর্কিত একটি মানসিক বাধা হলো ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড আর্টস, খেলাধুলো ও শিল্পকলায় আগ্রহ, ডিসইন্টারেস্ট ইন স্টাডিজ ইন জেনারেল, পড়াশোনার প্রতি সাধারণ অনাগ্রহ, ল্যাক অফ অপরচুনিটিস টু ইউজ ইংলিশ, ইংরেজি ব্যবহারের সুযোগের অভাব, ডিসলেক্সিয়া এ ডিসেবিলিটি, ডিসলেক্সিয়া নামক অক্ষমতা। তাহলে যদি ইংরেজি শেখার ক্ষেত্রে বলেছে মানসিক বাধা, যদি শিক্ষার্থী ইংরেজি ব্যবহারের সুযোগই না পায় তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস কমবে, কথা বলতে পারবে না, ভয় পাবে, তাহলে এগুলি তো একটা মানসিক বাধা তৈরি হবে, তাই না। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি দেখি, স্পোর্টস বা আর্টস এগুলো কিন্তু আগ্রহে কোনো সমস্যা করে না, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে এগুলো আমি যদি শিখি, আমার যদি ইন্টারেস্ট থাকে তাতে কি অসুবিধা আছে, কিছুই নেই। বি অপশানে যদি দেখি, সাধারণ যে অনাগ্রহ সেটা কিন্তু ভাষা নির্দিষ্ট কোনো মেন্টাল ব্লক নয়, ঠিক আছে। ডিসলেক্সিয়া ডিসেবিলিটি, এটা লার্নিং ডিসেবিলিটি, মেন্টাল ব্লক কিন্তু নয়, সি আমাদের অ্যান্সার। নেক্সট, এ কোম্পানি লেবেলস ইটস ফ্রোজেন স্ন্যাক্স 75% fat free rather than contains 25% fat so that people will view them more positively. This is an example of it. একটি কোম্পানি কন্টেন্স 25% ফ্যাট না লিখে 75% ফ্যাট ফ্রি লিখে যাতে মানুষ পণ্যটিকে বেশি ইতিবাচকভাবে দেখে, এটি কোন কিসের উদাহরণ? প্রোটোটাইপ, ফোনিম, সাবজেক্টিভ ইউটিলিটি, সিমান্টিক স্ল্যান্টিং। তাহলে বিজ্ঞাপনে আমরা দেখেছি ভালো দিকটি সব সময় দেখায়, তাই তো। তাহলে একটা তথ্যকে বিভিন্নভাবে কিন্তু উপস্থাপন করা যেতে পারে, এবার সেটা যদি আমরা ইতিবাচক ধারণা দেখাতে চেষ্টা করি
তাহলে কি হবে, যদি আমি লিখি যে 25% ফ্যাট আছে তাহলে অনেকেই কিনবে না, কিন্তু আমি যদি লিখি উপরেই যে 75% ফ্যাট ফ্রি তাহলে অনেকেই কিনবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিমান্টিক স্ল্যান্টিং। ঠিক আছে, প্রোটোটাইপ মানে হচ্ছে আদর্শ উদাহরণ, ফোনিম মানে তো আমরা জানি ধ্বনি, আর সাবজেক্টিভ ইউটিলিটি মানে হচ্ছে অর্থনীতির ধারণা। তাহলে এখানে ডি আমাদের অ্যান্সার। নেক্সট, when children first start to speak in sentences, their speech may be described as, শিশুরা যখন প্রথম বাক্য বলতে শুরু করে তখন তাদের ভাষাকে বলা হয় ব্যাবলিং, এক্সেপশনালি সফট, টেলিগ্রাফিক, মাল্টিলিঙ্গুয়াল। তাহলে আমরা পড়েছি হয়তো যে ব্যাবলিং, কুইং, এগুলো সব, তাই না? শিশুরা কিন্তু প্রথমে ছোট ছোট বাক্য বলতে শেখে। ঠিক আছে, প্রথমে কি একটা একটা করে শব্দ বলে, যেমন বা মা। তাহলে এগুলো কি এক একটা ধ্বনি, এগুলো হচ্ছে আমাদের ব্যাবলিং। এক্সেপশনালি সফট মানে এরকম কোনো কিন্তু ভাষা বিজ্ঞানী বা ভাষা বিজ্ঞান নেই এক্সেপশনালি সফট বলে আলাদা করে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড আছে, টু ওয়ার্ড আছে, ব্যাবলিং আছে, কুইং আছে, কিন্তু এক্সেপশনালি সফট এরকম কিছু নেই। টেলিগ্রাফিক আছে, টেলিগ্রাফিক মানে ওই যে আহ, ছোট ছোট শব্দ। ঠিক আছে, মানে ছোট ছোট সেন্টেন্স, যেমন গিভ বল, যদি বলে আমাকে বল দাও। ঠিক আছে, জল খাবো, এই যে দুটো তিনটে যে শব্দ দিয়ে যে সেন্টেন্সগুলো বানাবে সেটি হচ্ছে টেলিগ্রাফিক আমাদের স্পিচ। মাল্টিলিঙ্গুয়াল মানে, অনেকগুলি ভাষা, তাহলে এটা হচ্ছে না। এখানে বলেছে যে দেয়ার when children first start to speak, কথা বলতে যখন শুরু করছে তখন একটা দুটো শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। তাহলে সি আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অবজারভেশন সাপোর্টস নোম চমস্কিজ আইডিয়া অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জন সম্পর্কে নোয়াম চমস্কির ধারণাকে কোন পর্যবেক্ষণ সমর্থন করে? চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোস এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার্স, বিভিন্ন সংস্কৃতিতে শিশুদের ভাষা বিকাশ একই ধরনের ধারা অনুসরণ করে। The stages of language development occur at almost the same ages in most children. অধিকাংশ শিশুর ক্ষেত্রে ভাষা বিকাশের ধাপগুলো প্রায় একই বয়সে ঘটে। Children acquire language quickly and effortlessly. শিশুরা দ্রুত ও সহজভাবে ভাষা শিখে ফেলে। অল অফ দিস। তাহলে যদি আমরা চমস্কির তত্ত্বটা পড়ে থাকি তাহলে তিনি কিন্তু বলেছিলেন যে ভাষা বিকাশের ধাপ প্রায় একই। ঠিক আছে, বিভিন্ন সংস্কৃতিতে একই ধারা, আর শিশুরা কিন্তু দ্রুত ভাষা শিখে। তাই তিনটি আমাদের ঠিক, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ রুলস দ্যাট গভর্নস হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জড টু ফর্ম ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, শব্দগুলোকে অর্থপূর্ণভাবে ফ্রেজ ও সেন্টেন্সে সাজানোর নিয়মের ব্যবস্থাকে কি বলে? ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্স, মরফিম, ফোনেম। তাহলে এখানে কিন্তু ভাষার অ্যাজ এ হোল বলেনি, সাজানোর যে পদ্ধতিটা সেটাকে কি বলে? ল্যাঙ্গুয়েজ তো পুরো ভাষা ব্যবস্থা। মরফিম, আমরা জানি যে ক্ষুদ্রতম অর্থবহ একক। ফোনেম জানি ক্ষুদ্রতম ধ্বনি একক। তাহলে সিনট্যাক্স, মানে হচ্ছে বাক্য গঠনের নিয়ম। তাহলে আমাদেরকে সেটাই বলেছে, তাহলে বি আমাদের অ্যান্সার। নেক্সট, এ 12-year-old child enjoys using puns. This enjoyment indicates that she has, 12 বছরের একটি শিশু শব্দের দ্ব্যর্থক রসিকতা করতে পছন্দ করে। এটি নির্দেশ করে যে তার মধ্যে রয়েছে সিমান্টিক স্ল্যান্টিং, ডিডাকটিভ রিজনিং, মেন্টাল ব্লকস, মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। তাহলে যদি যদি সিমান্টিক স্ল্যান্টিং হয় সেটা কিন্তু সে এনজয় করছে। সিমান্টিক স্ল্যান্টিং, ডিডাকটিভ রিজনিং, মেন্টাল ব্লকস, মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। সিমান্টিক স্ল্যান্টিং তো নয় এখানে, ডিডাকটিভ রিজনিংও এখানে হবে না, মেন্টাল ব্লকের বিপরীত এটি, তাহলে এটাও হচ্ছে না। মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস এটি হতে পারে, কারণ ভাষা সম্পর্কে সচেতনতা। পান বুঝতে হলে কিন্তু শব্দের একাধিক অর্থ বুঝতে হবে, ধ্বনি বুঝতে হবে, ভাষার গঠন বুঝতে হবে। এক্ষেত্রে সে বুঝতে পারছে, তাহলে তার মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস ভালো আছে, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, ডিড ইউ রিয়েলি ড্যাশ দ্য মানি ইয়েস্টারডে, শূন্যস্থান পূরণ। নিড, নিড, নিডেড। তাহলে আমাদের মানে বুঝতে হবে কোনটার কি মানে। নিড মানে কি? নিড মানে হচ্ছে, এই নিড মানে হচ্ছে মাখা। এই নিড মানে কি? হাঁটু দিয়ে আঘাত করা। নিডেড মানে নিডের পাস্ট ফর্ম। ঠিক আছে, আর নিড মানে আমাদের হচ্ছে দরকার যেটা। তো এখানে ডিড হয়ে গেছে, ডিড ইউ রিয়েলি ড্যাশ দ্য মানি ইয়েস্টারডে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন টেন্সে আসে? এটি আসে আমাদের পাস্ট ইনডিফিনাইট, তাই তো? তো পাস্ট ইনডিফিনাইটে ভি টু এখানে হয়ে গেছে, তাহলে এটা 1 নম্বর ফর্ম আসবে, তাই নিড হবে আমাদের অ্যান্সার, সি। আশা করি সবাই বুঝতে পারছো, যারা টেন্স পড়েছো তারাই কিন্তু বুঝতে পারবে সহজে।
ঠিক আছে। নেক্সট, ইউ ডোন্ট স্মোক ড্যাশ, ইউ ডোন্ট স্মোক কি হবে এখানে, হ্যাভ ইউ, আর ইউ, ডু ইউ, ডোন্ট ইউ। যদি আমরা কোয়েশ্চেন ট্যাগ করে থাকি তাহলে খুব সহজেই পারবো। আমরা জানি যে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে যখন এই সেন্টেন্সটি আমাদের নেগেটিভ থাকে তখন এখানে হয় সেটা পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ডোন্ট, ইউ ডোন্ট স্মোক, ডু ইউ, এটি হবে আমাদের অ্যান্সার সি। নেক্সট, এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, ভাষা শিক্ষার ক্ষেত্রে ক্রিটিক্যাল পিরিয়ড বলতে বোঝায় দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম, এমন সময় যখন ভাষা শেখা অন্য যে কোনো সময়ের তুলনায় সহজ হয়। দ্য লেন্থ অফ টাইম বিফোর এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট টেক্স প্লেস ইন ক্লাস, মূল্যায়নের আগের সময়কাল। বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর এনি ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট, ভাষা প্রকল্পের প্রস্তুতির সর্বোত্তম সময়। স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্টস টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইউজ, ভাষা অনুশীলনের জন্য নির্দিষ্ট বিশেষ সময়। ক্রিটিক্যাল পিরিয়ড বলতে ভাষার ক্ষেত্রে কি বোঝায় এটাই আমাদেরকে বলতে বলেছে। তাহলে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস যদি পড়ে থাকো সিপিএইচ, সেখানে বলা আছে যে মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময় কিন্তু ভাষা শেখা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, এই সময় আমাদের মস্তিষ্ক ভাষা খুব সহজেই নিতে পারে, উচ্চারণ ব্যাকরণ খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারি, আর ভাষা অর্জনও হয় স্বাভাবিকভাবে। তাহলে সবচেয়ে বেস্ট কোন অপশন বলছে এখানে, এই এ নাম্বার, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম, অন্য সময়ের চেয়ে খুব সহজেই এই টাইমে আমরা ভাষাকে আয়ত্ত করতে পারি, এ আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য টু স্কিলস রিকোয়ার্ড টু টেক নোটস ইফেক্টিভলি আর, কার্যকরভাবে নোট নেওয়ার জন্য কোন দক্ষতাগুলি প্রয়োজন। ইউজিং সিম্বলস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস ইনস্টেড অফ ওয়ার্ডস, শব্দের পরিবর্তে প্রতীক ও সংক্ষিপ্ত রূপ ব্যবহার। রিরাইটিং এ টেক্সট ইউজিং ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় পুনর্লিখন। রাইটিং লেজিবলি উইথ কারেক্ট পাংচুয়েশন, স্পষ্ট ও সঠিক বিরামচিহ্ন সহ লেখা। রাইটিং ফ্লুয়েন্টলি ইউজিং কনজাংশন, সংযোজক ব্যবহার করে সাবলীল লেখা। তাহলে কোন দুটো স্কিল দরকার, নোট টেকিং এর ক্ষেত্রে যে স্কিলগুলো বলা ছিল সেগুলো ছিল কিন্তু দ্রুত লিখতে পারতে হবে, ঠিক আছে, সময় বাঁচানোর দরকার, গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে সংক্ষেপে লিখতে হয়, তাই না? তাই সিম্বলস আর অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয়। তাই আমাদের এক্ষেত্রে উদাহরণ হবে কি, ইউজিং সিম্বলস অ্যান্ড অ্যাব্রিভিয়েশন ইনস্টেড অফ ওয়ার্ডস, এ হচ্ছে আমাদের অ্যান্সার। রিরাইটিং এ টেক্সট ইউজিং ইউর ওন ওয়ার্ডস, মানে এটা অনেকটা সে প্যারাফ্রেজিং এর অন্তর্গত হয়ে গেল। যারা প্যারাফ্রেজিং কি জানো তারা জানবে। রাইটিং লেজিবলি উইথ কারেক্ট পাংচুয়েশন, ভালো অভ্যাস, কিন্তু নোট টেকিং এর মূল দক্ষতা কিন্তু এখানে নয়। রাইটিং ফ্লুয়েন্টলি ইউজিং কনজাংশনস, এটা রাইটিং স্কিলের অংশ, এ আমাদের অ্যান্সার। নেক্সট, রেমিডিয়েশন, when students find difficulty in the use of different modals would be for them to, শিক্ষার্থীরা মোডালস ব্যবহারে অসুবিধা বোধ করলে প্রতিকারমূলক শিক্ষণ হিসেবে কি করা উচিত। Be given ample practice in using modals in a set of sentences, বিভিন্ন বাক্যে modals এর প্রচুর অনুশীলন করানো। Frame sentences on their own and teacher corrects them, শিক্ষার্থীদের বাক্য গঠন করিয়ে শিক্ষক দ্বারা সংশোধন করানো। Learn about the structures outside the classroom, শ্রেণীকক্ষের বাইরের গঠনগুলো শেখানো। Practice collaboratively in real life situations using modals, বাস্তব জীবনের পরিস্থিতিতে দলগতভাবে modals ব্যবহার করে অনুশীলন করানো। বারবার বলেছি, যখনই বাস্তব আমাদের জীবনের কথা বলা হবে সেই অপশনটি সবচেয়ে বেস্ট হবে, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর, আমরা এটা অনেকবার পড়েছি। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে কি বোঝায়, ইউজিং গ্রামাটিক্যাল স্ট্রাকচারস অ্যাকুরেটলি, সঠিক ব্যাকরণ ব্যবহার। রাইটিং ইন এ রেঞ্জ অফ স্টাইলস, বিভিন্ন শৈলীতে লেখা। লিসনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন, তথ্য জানা ও শোনা ও পড়া, তথ্যের জন্য শোনা ও পড়া। বিং এবল টু সেলফ কারেক্ট হোয়াইল ইউজিং ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহারের সময় নিজেকে সংশোধন করা। তাহলে আমরা জানি যে লিসনিং আর রিডিং হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল, সেটা কোথায় হচ্ছে, এই সি নাম্বারে, লিসনিং অ্যান্ড রিডিং ফর ইনফরমেশন, সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইউজিং গ্রামাটিক্যাল স্ট্রাকচারস অ্যাকুরেটলি, এটা গ্রামার ইউজের মধ্যে পড়ে গেল। রাইটিং ইন রেঞ্জ অফ স্টাইলস, এটা রাইটিং তো প্রোডাক্টিভ স্কিল হয়ে গেল, রিসেপটিভ স্কিলের কথা বলেছে। বিং এবল টু সেলফ কারেক্ট হোয়াইল ইউজিং ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা সচেতনতার অংশ, তাহলে সি আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ রং উইথ দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড ড্যাশ লোধি রোড, ওভার না অ্যাট না বিসাইড না বিহাইন্ড, কোন প্রিপোজিশনটি এখানে বসাবো আমরা। নিচের এমসিকিউটির ত্রুটি দেখি, এটার ইংলিশটা এটা সেমই হবে, তাই এটা আর পড়ছি না।
তাহলে এখানে বলছে যে চারটা অপশন আছে, সেখানে অল অ্যান্সার্স আর রং, চারটি কি ভুল, টু আর রং, এটার মধ্যে দুটি ভুল। দ্য স্টেটমেন্ট ইজ নট কারেক্টলি ফ্রেমড, স্টেটমেন্টটি ঠিকঠাকভাবে দেওয়া নেই। ওভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওভার এখানে ঠিক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি আমরা পড়ি দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড দ্যাশ লোধি রোড, এটা কিন্তু অনেক মানে আমাদের বোঝাচ্ছে। ঠিক আছে, ওভার লোধি রোড এটাও করতে পারি, অ্যাট লোধি রোড এটাও করতে পারি, বিসাইডও করতে পারি, বিহাইন্ডও করতে পারি। ঠিক আছে, চারটা ভুলও হতে পারে, চারটা ঠিকও হতে পারে, সবচেয়ে বেস্ট এখানে হতো অন। ঠিক আছে, কিন্তু অন তো কোনো অপশনই নেই এখানে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অল অ্যান্সার্স আর রং, এখানে অন হলে আমাদের অন আমরা বসাতে পারতাম, এগুলো চারটি কিন্তু আমাদের ভুল, এ আমাদের অ্যান্সার। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, দ্য ন্যাচারাল অর্ডার ইন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্টস দ্যাট চিলড্রেন, ইংরেজি শেখার ক্ষেত্রে ন্যাচারাল অর্ডার তত্ত্ব অনুযায়ী শিশুরা আর স্লো অ্যাট লার্নিং টু স্পিক হোয়েন নট ইন স্কুল, বিদ্যালয়ের বাইরে ধীরে কথা বলতে শেখে, লার্ন টু রিড অ্যান্ড রাইট সাইমালটেনাসলি, একসঙ্গে পড়া ও লেখা শেখে, আর অ্যাবল টু স্পিক ফাস্ট অ্যান্ড দেন লিসেন, আগে কথা বলা তারপর শোনা শেখে, অ্যাকোয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স আর্লিয়ার দেন আদার্স, কিছু ভাষাগত গঠন অন্যগুলোর আগে অর্জন করে। তাহলে আবার এখানে সেই স্টেফান ক্রাসেনের আমরা ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস ওটার তত্ত্বটি নিয়ে যদি নিয়ে আসি, তাহলে সেখানে কিন্তু বলা ছিল যে ভাষার কিন্তু কিছু স্বাভাবিক গঠন আছে যেগুলো আগে শেখা হয়। ঠিক আছে, কিছু আছে যেগুলো পরে শেখা হয়। এই ক্রম একটা নির্দিষ্ট থাকে, প্রথমে আমরা সহজ পড়ি, তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাই। ঠিক আছে, যদি উদাহরণ দিই, সাধারণত আমরা যখন টেন্স পড়াই তখন শিশুরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস আগে শিখতে পারে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার তার সঙ্গে এস বসে এগুলো কিন্তু পরে আয়ত্ত করে। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটি সবচেয়ে বেস্ট হবে? ডি, অ্যাকোয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারস আর্লিয়ার দেন আদার্স, কিছু কিছু আগে অ্যাকোয়ার করতে পারে, কিছু কিছু পরে পারে। স্লো অ্যাট লার্নিং টু স্পিক হোয়েন নট ইন স্কুল, ন্যাচারাল অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। লার্ন টু রিড অ্যান্ড রাইট সাইমালটেনাসলি, এই তত্ত্বে কিন্তু রিডিং রাইটিং এর কথা বলা হয় না। আর অ্যাবল টু স্পিক ফাস্ট অ্যান্ড দেন লিসেন, বাস্তবে কিন্তু লিসেনিং আগে আসে, স্পিকিং পরে আসে। ঠিক আছে, তাহলে ডি আমাদের অ্যান্সার। এই হলো আজকের আমাদের 30টা কোশ্চেন। আজকের পেডাগজি ক্লাস কিন্তু আমি জানি একটু গ্রামার টাইপের হয়ে গেল, কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে যদি করে রাখো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যদি কিছু অ্যাড করা উচিত মনে হয় তাহলে কমেন্ট করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।